তমাতুঙ্গি থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাই। আর সামনের যে অসম্ভব সুন্দর রাস্তাটা দেখছেন, এটা দিয়ে মূলত তাজিংডং, বাকলাইপাড়া, লিকরি, মদক ওইদিকে যাওয়া যায় আর কি। না, আমরা আসছি ওইটা দিয়ে। হ্যাঁ, এটা গেছে লিকরি। এটা লিকরি রাস্তা, নিচের রাস্তা। লিকরির না, ওই পাশে ওখান এটা দিয়ে উঠতে বলতে যাচ্ছিস, কিন্তু এটা তো মানে এটার সাথে আচ্ছা হ্যাঁ, এটা ঘুরে ওইখান দিয়ে গেছে লিকরি। রাস্তাটা এত ঘুরাই পেঁচাই গেছে, আমরা দুইজনই মাঝে মধ্যে পাজল হয়ে যাচ্ছিলাম যে এটা কি লিকরিটা নাকি থানচি যাওয়ারটা। না আগে এটা দেখি না, যা তুই, আমি আসতেছি। কি কারণে জানি আউট অফ নোয়ার এখানে একটা সুইমিং পুল করে রাখছে, মিনি সুইমিং পুল বলা যায় আর কি, যদিও পানি বেশ ময়লা হয়ে আছে, শ্যাওলায়। তমাতুঙ্গির কিন্তু একটা ইউনিক বৈশিষ্ট্য আছে। এখান থেকে বান্দরবনের 3টা উঁচু পাহাড় দেখা যায়। পাহাড় 3টা হলো কেওকারাডং, তাজিংডং আর ডিম পাহাড়। আপনারা লিকরি যাওয়ার যে রাস্তাটা দেখছেন, ওই দিকে তাজিংডং পাহাড়টা। আর এই মুহূর্তে আমার ডান পাশে তাজিংডং পাহাড়, আর স্ট্রেইট সোজা যেদিকে সেজান যাচ্ছে ওই দিকে কেওকারাডং পাহাড়। আর আমার পিছনে এক্স্যাক্টলি বরাবর ডিম পাহাড়। গুগল ম্যাপে যদি খেয়াল করেন বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এই 3টা পাহাড়ই এখান থেকে একদম স্পষ্টভাবে দেখা যায়। এটা খুবই ইউনিক একটা বিষয়। বাট আজকে আসলে দেখা যাবে না, কারণ আকাশ পরিষ্কার থাকতে হবে, এটা প্রধান সত্য। আজকে মেঘলা আকাশের কারণে আসলে বেশি দূর ভিজিবিলিটি দেখা যাচ্ছে না আর কি। যদিও মেঘলা আকাশের কারণে আজকে ইউনিক বিষয়টা মিস করছি, বাট অন্যরকম একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি আজকে। বৃষ্টির কারণে চারপাশটা অদ্ভুত রকমের শান্ত আর সুন্দর হয়ে আছে। মাঝে মধ্যে অনেক দূরে ভালোভাবে খেয়াল করলে বৃষ্টি হচ্ছে, এটা বোঝা যায় এখান থেকে। যারা পাহাড়ে অনেক দূর থেকে বৃষ্টি হওয়া দেখেছেন তারা জানেন এটা অসম্ভব রকম মনোমুগ্ধকর একটা দৃশ্য। মেঘের ভেলাগুলো যখন বৃষ্টির কণা হয়ে পাহাড়ের চূড়ায় একাকার হয়ে যায়, এটা স্বর্গীয় একটা সৌন্দর্য ক্রিয়েট করে। এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা আপনাদেরকে এসে সচক্ষে দেখে তারপর উপলব্ধি করতে হবে আর কি। বেশ খানিকটা সময় তমাতুঙ্গিতে কাটিয়ে অবশেষে আমরা থানচি বাজার চলে আসছি। বেশ খিদা পাইছে। এখানে একটা বার্মিজ হোটেলে আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা, কারণ কিছু ইউনিক খাবার বা ডিফারেন্ট টাইপের আদিবাসী ট্রেডিশনাল খাবার এখানে পাওয়া যায় আর কি। তো আজকে কি খাবো এটা সঙ্গত কিছু কারণে আপনাদেরকে জানাবো না, বাট আমাদের জন্য ট্যাবু এমন কিছু খাবো না, এটাও ফর শিওর। খাবার আছে? দুপুর 1টার মতো বাজে এখন। আপাতত প্ল্যান এখানে খাওয়া দাওয়া করে 10 মিনিট রেস্ট নেব, হয়তো একটা চা খাবো, এরপর আবার রওনা দিব একদম কক্সবাজারের উদ্দেশ্যে। হ্যাঁ, কি আছে? গরু থাকলে ওনারা আলাদা করে। কি আছে এখন গরম মাংস আছে। জি, কত করে? এটা 320 টাকা একজন। খাবি? একটা নিয়ে টেস্ট করে দেখা যায়। দেন আগে, জি, ভালো হলে 2টা নিব না। আর কি আছে? দিদি ভিতরে খালি আছে? খালি আছে ভাইয়া। এখানে আমরা বুঝতে পারছি। কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, ভিতরে ঢুকতে পারবেন? না 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 না, কোনো সমস্যা নাই আমাদের। ভিতরে আছে। পাহাড়ে আসলেই আমার অথেন্টিক পাহাড়ি খাবার খেতে বেশ ভালো লাগে, যদি না এটা কোনো হারাম বা ট্যাবু হয় আর কি। তুই বেটাকে রাখা না, ঠিক আছে? আমি খেয়ে দেখি। দিদি এ তো চিনে না, ওই ঠিক আছে। আমি নিয়ে আসছি। কালকেও খাইছো? আমার দোকানে তাড়াতাড়ি 20-30 টাকা। আরেকটা দিয়ে দেন, আরেকটা দিয়ে দেন। তোর এটা গেঞ্জিতে ঘষি দে, খুলতে মারিয়েন না।
গেঞ্জি ভিজা আরে এটা তো চাই না হ্যাঁ এক পিস এমনি লই খাইছে আচ্ছা আর বলে দিয়ে তাহলে বা কত জিগা 100 টাকা হলে রাখি দে এটা আমি লিখে দেবো এটা তো তুই রাখি দিবি ঠিক আছে লাগছে মোর তোরে আই লই এক পিস খায় আমারে দিতেছে এটা ফিডা ফিডা এটা বাস করল না দিদি কত করে পাস করো এটা মধ্যে সব দিছি আচ্ছা আচ্ছা এটার মধ্যে ডাল পাঁচপুরো এটা মধ্যে 320 ঠিক আছে থ্যাংক ইউ দিদি ঠিক আছে দিদি আন্তরিক দেখছো কেন হাসি খুশি আমার ভালো লাগে খেতে পারবি মজা আমি তো জানি বেটা এটি হচ্ছে অরিজিনাল হ্যাঁ খাইছি তো আগে আমি এটাই খাইছি আগে পাহাড়ি রেস্টুরেন্টগুলোতে খেতে আমার বেশ ভালো লাগে এটার মেইন কারণ হচ্ছে এই খাবারগুলো বেশ ঝাল হয় পাহাড়ি মরিচ ইউজ করা হয় আর ন্যাচারালি পাহাড়িরা হচ্ছে একটু ঝাল খেতে পছন্দ করে আর কি আজকের খাবারটা বেশ চমৎকার আমরা দুইজনই সন্তুষ্ট কোনো রিগ্রেট নাই আর কি আজকের যে বাঁশকরোলটা আছে এটা মোটামুটি অথেন্টিক রান্না কারণ এটা নাম্পি দিয়ে রান্না করছে আর গতকালকে চিম্বুকে যেটা খাইছি ওইটা হচ্ছে বাঙালি একটা ফ্লেভার দিয়ে ওইটা রান্না করা ওইটাতে মূলত ডিম দিয়ে ভাজি করা হয়েছে ওই বাঁশকরোলটা বাট অরিজিনাল অথেন্টিকটাতে হচ্ছে নাপ্পি দিয়ে রান্না করা হয় আর কি দিদি রান্না খুব ভালো ছিল খেতে পারলে না আপনারা এখানে হ্যাঁ অনেক যাও আমার দোকানে খায় ওরা ও সবাই আপনাদের মতো খেতে পারে সুনাম করে যায় অনেক ভালো আমরা ছিল যতটুকু পারি ততটুকু মানুষের খাওয়ার জন্য চেষ্টা করি Thank you. রান্না। ঠিক ভাই বাঁশকরোল প্যাট ভরে খাইছি বাস করে আছে টাকা দিতে দিদি তাহলে টাকাটা সে তো সরাসরি ঠিক না তিনটা চারটা ব্লক আছে ওখানে বিজন বিরাজ আছে যে হ্যাঁ, হ্যাঁ। ওরা আছে তবে গুরু পীর একজন আছে আর দুজন নাম পারে না আমি গুরু পীর হ্যাঁ না আমি এমনি জানতাম আপনাদের খাবারটা ভালো সবার আছে এখানে খাই ওরা আমি কথা অনেক টুরিস্ট ড্রপ দিলে না তার ভিতরে জন থাকে আমার তবে আরো বেশি আসে আমি নিতে পারে না যে আমি দুজন আর দাদা আমরা রান্না করব আমরা বিক্রি করবো দেখছি তো। পেলে সব কষ্ট আমরা দিদি কষ্ট দিছি হ্যাঁ আমরা সবার সামনে কষ্ট না দোয়া করেন জি জি আসসালামু ভাই এখান থেকে চা কোথায় পাবো দোকানে না ভাই চা আছে দুইটা চা দিয়েন চা এখানে বলছি দুইটা এই সরাসরি হোটেলেটা হ্যাঁ এটা এনে রাখ দিদির কাছেও ছিল দিলাম ইয়ে করলাম থাক জামালা বইয়ের এটা এই এখানে ঢুক হ্যাঁ হ্যাঁ ওটাতে হ্যাঁ কোনটা চাই বেশ ভালো লেভেলের একটা খাওয়া দাওয়া হয়েছে একদম পেট পুরে খাইছি দুজন এখন একটা চা খাবো আয়েশ করে চা বানাতে বানাতে ভাবলাম এখান দিয়ে একটা কাঠের ঝুলন্ত ব্রিজ আছে এটা সাঙ্গু নদী দিয়ে রেমাক্রির দিকে যাওয়ার সময় আমি বেশ কয়েকবার দেখেছিলাম বাবা পিছলা আছে তো বৃষ্টি আসতেছে হঠাৎ করে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে বেশ জোরে সোরেই বৃষ্টি আসতেছে ওনারা বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে আর আমি বৃষ্টি দেখার জন্য দৌড়াচ্ছি বৃষ্টি আসতেছে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য আমার দিকে বৃষ্টির ফোঁটাগুলা ধেয়ে আসতেছে আমি দেখতেছি কিছুই করার নাই একটু পরেই ভিজে যাব সেজানের কথা ভাবতেছিলাম এদিকে আসলো না বেটা একদম পুরাই মিস করছে
কাঠের এই পুলটা বেশ সুন্দর, ভেঙে গেছে অনেক জায়গায়, তক্তাগুলো বেশ জীর্ণশীর্ণ আর ভঙ্গুর হয়ে আছে, বাট স্টিল বেশ মজবুত বলা যায় আর কি। এই তক্তাগুলো বেশ পাকা পাহাড়ি গাছ থেকেই বানানো, এটা দেখেই বোঝা যাচ্ছে। সেই লেভেলের একটা বৃষ্টি হইতেছে। বান্দরবন আসার পর থেকে গত 2 দিনও ভেজার উপরেই আছি, আজকেও ভিজতেছি, বাট আজকের বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে বেশ চোখে পড়ার মতো আর কি অন্য 2 দিনের চেয়ে। এদিকে সেজান পুরা বিষয়টাকে উপভোগ না করে একদম দোকানের ভিতরে গুটিসুটি মেরে বসে আছে। তার সম্ভবত আসলে ঠান্ডা লাগছে, আজকে সকাল থেকেই সে একটু চুপচাপ, ভেজাভেজিতে তেমন একটা আগ্রহ দেখতেছি না। বাইরে ধুমসে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চা খেতে বেশ ভালোই লাগতেছে, বাট আশেপাশে সেজানকে দেখা যাচ্ছে না। একটা ছেলে ছিল, কই গেছে? আরো একজন ছিল না, তা নিয়ে গেছে? বাইরে যে লেভেলের বৃষ্টি হইতেছে আমার কোনো লক্ষণ সহজে আছে বলে মনে হচ্ছে না, তো চাটা খেয়ে হচ্ছে আসলে রওনা দিতে হবে, এখানে ওয়েট করে লাভ নাই শুধু শুধু। হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ ব্যাগ দিবেই তো আত্মীয়। বান্দরবন শহরটা আমাদেরকে স্বাগত জানিয়েছে বৃষ্টি দিয়ে, আজকে বিদায়ও জানাচ্ছে সেই বৃষ্টি দিয়ে। তবে আজকের বৃষ্টিটা অসাম, এটা বেশ ভারী বৃষ্টি বলা চলে আর কি। এই বৃষ্টির মধ্য দিয়ে ডিম পাহাড়ের উপর দিয়ে হচ্ছে বাইক চালায় যাব, এটা ভাবতেই বেশ এক্সাইটিং লাগতেছে। আমি আর যাবে রুটি খেয়েছিলাম এই হোটেলে, হ্যাঁ এই যে এটাতে, হ্যাঁ যাবে মুগ্ধ, আমিও মুগ্ধ। না না এটাতে এটাতে ছিল বৃষ্টি। বিদায় থামছি, বিদায়, কিন্তু বিদায় কথা। এই কালকে সকাল 8টার মধ্যে যদি সেজানকে কক্সবাজার মাস্ট থাকতে হবে এমন না হতো, আজকে থানচিতে থেকে যাওয়ার জন্য সেজানকে কনভিন্স করার চেষ্টা করতাম আসলে। সরি সরি সরি, খেয়াল করি। বাইকটা একটু জোরে টান দেয়, পানি ছিটা লাগছে একজনের গায়ে আর কি। ধীরে ধীরে তো একদম আলা। হ্যাঁ বল বিদায় থামছি, বিদায়। বৃষ্টির সময় আবার আসছি ইনশাল্লাহ। রেনকোট লই আমরা। প্রায় 1:34-এর মতো বাজে ঘড়িতে। আমরা এখন ডিম পাহাড় হয়ে আলীকদম, এরপর লামা, চকরিয়া, তারপর কক্সবাজার যাব। রাস্তাটা মোটামুটি বেশ লম্বাই, বিশেষ করে লামা পর্যন্ত হচ্ছে পাহাড়ি রাস্তা, খুব জোরে চালানো যাবে না আর কি। চকরিয়ার পর মাত্র 50 কিলো হাইওয়েতে, খুব বেশি দূরে না, 1 ঘন্টার মতো লাগবে আর কি চকরিয়া থেকে। বাম পাশে হচ্ছে থানচি বান্দরবন বাস স্ট্যান্ড। থানচি থেকে আসা বাসগুলো এখানেই দাঁড়ায়, আবার এখান থেকেই থানচির উদ্দেশ্যে বাস ছাড়ে আর কি।
সামনের 3 রাস্তার মাথা। এখান থেকে স্ট্রেইট গেলে হচ্ছে থানচি, আর বামে হচ্ছে আলীকদম ডিম পাহাড়ের রাস্তাটা আর কি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সন্ধ্যার আগেই অন্তত চকরিয়া যাতে পার হয়ে যায় আর কি, কারণ বেশ কয়েকবার শুনেছি লামা চকরিয়ার এই রোডগুলোতে হচ্ছে রাতে ছিনতাই বা ডাকাতির মতো ঘটনা ঘটে। এই জিনিসটা খুবই ন্যাস্টি, এটাকে অ্যাভয়েড করার সর্বোচ্চ চেষ্টা করব। বৃষ্টির সময় পাহাড়ি রাস্তাগুলোতে বাইক চালানোর সময় এক্সট্রা প্রিকশন নিতে হয়। পাহাড় ধসের তো একটা সমূহ সম্ভাবনা আছেই, পাশাপাশি রাস্তার মধ্যে যে মাটিগুলো থাকে এগুলো বেশ পিচ্ছিল হয়ে থাকে। এই পিচ্ছিল মাটিগুলোর মধ্যে বাইকের চাকা অনেক সময় স্লিপ করার একটা চান্স থাকে, তো এই কারণে হচ্ছে একটু দেখে শুনে চালাতে হয় আর কি। সামনে একটা বেশ খারাপ ফিল আর বাঘ থাকার কথা। ডিম পাহাড় আমার আরও একবার আসা হয়েছিল, অনেক আগে আসছি। সেবার হচ্ছে টিভিএস মেট্রো প্লাস 110 সিসির একটা বাইক নিয়ে আসছিলাম। জাভেদ ছিল আমার পাশে। জাভেদের গল্পটা তো আপনারা হয়তো জানেন যারা বগালেকে সেই এপিসোডটা দেখেছেন আর কি। এই যে এই বাঘটাই আমি বলতেছিলাম আর কি, এটা বেশ খারাপ এবং টার্নিংটাও বেশ ডিফিকাল্ট। থানচি থেকে ডিম পাহাড়ের দূরত্ব সম্ভবত 10 কিলোর মতো, বেশিক্ষণ লাগে না আসলে যাইতে। একটা মজার বিষয় হচ্ছে কি, এই ডিম পাহাড় যাওয়ার সময় একটা লেভেলের পরে হচ্ছে আমি ড্যাম শিওর বৃষ্টি আর থাকবে না, দেখা যাবে যে নিচের দিকে বৃষ্টি হচ্ছে, উপরে হচ্ছে বৃষ্টিটা হচ্ছে না। এই বিষয়টা খুব মজার। কিন্তু অন্য বৃষ্টি আর বুঝছো, অ্যাঙ্গেল গেছে অপর বাস্তব গাড়ি এলে সমস্যা। আমরা যখন আইসি বুঝছো দেশে প্রচন্ড কুয়াশা, মানে কিচ্ছু দেওয়া যান না। হ্যাঁ যাবে গাড়ি লেয়ারে আইসি আর উপরে সূর্য না আছে কুয়াশা, আর একটু উপরে গেছি আর এরপরে মেঘ। হ্যাঁ বুঝি না তো, এটা সবচেয়ে হাইয়েস্ট মোটরেবল রোড বেটা, এটা মনে করো দাবিদারি ইন্দি নামা দিছিল। হ্যাঁ তুই ওই করেনি, আরে বুঝা তোর ইনে নামা দিছি, এত দূরা গাড়ি উঠছে, এ দূরা ও পিলারকে ধরি না নামা দি জাবেদার রাতটা শান্তি আইব, জাবেদার রাতটা শান্তি আইব। শিখু তোর বন্ধু এক্স্যাক্টলি ইন্দি আড়িয়াই এতটা দেয়া মো তারা কোন দিয়ে বলছে ওই এত কাজ যাইতাম না। এই জায়গায় বইছে বুঝছো তো, বলতে আজ যাইতাম না, ফেরত যাবো। আমি ইনে দাঁড়াইছিলাম। আমার বগালেক যাওয়ার এপিসোডটা যারা দেখেছেন তারা জাবেদের এই গল্পটা হয়তো জানেন আর কি। এই জায়গায় জাবেদকে নামানো হয়েছিল, একটু রাস্তা হেঁটে উঠে হচ্ছে সে হচ্ছে বেশ রিয়েক্ট করছিল আর কি, আর যাবে না বলতেছিল। তো সেজনকে প্লেসটা দেখালাম আর কি। তোরা ইনে নামা দিলে আঁটি উঠতেই দূরে হাঁটি না, আর তো অসাধারণ লাগে রে জমিগুলো দেখতে। ডিম পাহাড়ে ওঠার সময় এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে খাড়া উপরের দিকে উঠতে হয় আর কি।
বাইকের উপর বেশ স্ট্রেস যাচ্ছে, বাট খুব স্বাচ্ছন্দ্যেই হচ্ছে বাইক উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হইতেছে না। এক্সব্লেডের পারফরমেন্স বেশ ভালো, আমি সন্তুষ্ট। বেশি কিছু করতে হয় না, আপনি 5,500 RPM এক গিয়ারে ধরে বসে থাকলেই হয়েছে, বাইক এমনিতেই উঠে যাবে। বৃষ্টি ওর নিচে লেয়ারে মেঘে তুমি বুঝছ, নিচে কিন্তু বৃষ্টি ওর। তুই তো মনে করছো শেষ কেন? তুই কি উল্টি যাওয়ার কেন? বাইকটা খাড়া ডালে যে উঠতেছে তো উঠতেছেই, শেষ হইতেছে না ওঠা। সে যেন অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে কখন এই খাড়া ডালটা শেষ হবে। শেষ পর্যন্ত থাকতে না পারে আমারে জিজ্ঞেস করতেছে যে এটা শেষ হচ্ছে না কেন। বাট এটা বেশ লম্বা সময় ধরে হচ্ছে উঠতে হয়। আর ওঠার সময় বাইকটা বেশ অ্যাঙ্গেলে থাকে, পিছনে পিলিয়ন যে থাকে মনে হয়ে যায় এই তো বাইকটা পিছনের দিকে উল্টে গেল, এরকম একটা ফিল মাঝে মধ্যেই হয়। তো সে জানে বেশ ভয় পাইতেছে, আমাকে ধরে রাখছে শক্ত করে। একেবারে দিন তো শুরু করছি, ইনে নামা দিলাম তোরে কেন আডিয়ে এলি। এগুলো চিন্তা কর, সাইকেলে আনলে উঠছে নামছে, তারপরে ওই যে থানচিন নাম তিন উঠছে। ম্যানেজারকে নিয়ে ম্যারাথন দে আলী কদম টু থানচি, হাঁটি হাঁটি যাওয়া। গতকাল চিম্বুক টাইটানিক ভিউ পয়েন্টের দিকে যে সাইক্লিস্ট ভাইয়াদের সাথে দেখা হচ্ছিল, ওনাদের কথাই সিজনের সাথে বলতেছিলাম আর কি। ওনারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু গতকালকে গিয়ে সেই বান্দরবন শহরে গেছে কিন্তু। তো ওনারা কিন্তু এরকম আফিলে ওঠার সময় কিন্তু সাইকেল চালাই উঠতে পারে নাই, নিজে তো হেঁটে উঠছেই, সাইকেলটাকেও সাথে করে ধাক্কা দিয়ে হচ্ছে তুলতে হয়েছে ওনাদেরকে। এই যে এখানে চেক করছে, এরপরে আর উঠান না, এরপরে সোজা যায় নামতে। ফাইনালি আমরা ডিম পাহাড়ের চেকপোস্টে চলে আসছি। এখানে একটু দাঁড়ায় নাম এন্ট্রি করতে হবে, তারপর আবার রওনা দিব আর কি। এইখানে ভিডিও করা নিষেধ, এই কারণে ইচ্ছা থাকলেও ফুটেজ নেওয়া হয় নাই বেশি। সামনে যাই দাঁড়া যা। হ্যাঁ কিসের সমস্যা? ওই যে যাচ্ছ শুক্রিয়া কর, নামাই দিয়ে দিন হেঁটেও কো জাবিদারে যে ইয়া করিছে, জাবিদার ব্যাগে এত ভারী আসিল না, জাবিদার কাছে ব্যাগও আসিল না, তাতে খালি উঠছে। সামনে আর বড় রকমের উঁচু খাড়া পাহাড় নাই, ছোটোখাটো কিছু উঁচু নিচু জায়গা আছে, বাট সামনে বেশিরভাগই হচ্ছে ডাউন হিল। আর আফিল যতটুকু উঠার বিষয় ছিল সেটা ওই চেকপোস্টের আগেই উঠে গেছি আমরা। ওই যে ডিম পাহাড় দেখা যায় মেঘে ঢাকা না, ডিম পাহাড়ে তো মাথায় উঠতে হয় না, মাথায় ট্রেকিং করে উঠতে হয়। এই যে মাথায় গিয়ে আরে ডিমের মতো লাগেননি কর, হ্যাঁ লাগে তো বেটা বুঝিয়ে। হ্যাঁ সামনে ডিম পাহাড় দেখা যাইতেছে, বিখ্যাত সেই ডিম পাহাড়, মেঘে একেবারে আচ্ছন্ন করে রেখেছে পুরো পাহাড়টাকে। ডিম পাহাড়টাকে যে পরিমাণ মেঘ সারাউন্ড করে রাখছে, ঠিকমতো পাহাড়ের শেপটা পর্যন্ত দেখা যাচ্ছে না। ডিম পাহাড়টা ক্রস করার সময় একটুখানি খাড়া জায়গা এখান দিয়ে আছে, এটা বেশ খাড়া, সে যান পিছনে নাকি পড়ে যাচ্ছে উল্টে।
আর 10 থাকো কোমর দিতে পারে। ডিম্পারের দিকে তাকাও উপরে। হ্যাঁ ওদের ডিমের মতো লাগে নিচ্ছা। এটা তো একটা স্ক্যাম, পাহাড়িয়া কত উঁচু নিচে দেখছো? আমরা নিচে মানে আসি, নিচে দেখি দাঁড়াবই। নাম ওই হিন্দি সব। এটা ক্যামেরায় আসবে না, এটা আসতে হবে খালি চোখে দেখতে হলে। এখান থেকে অনেক দূরে আবছা আবছা ছায়ার মতো কিছু পাহাড়ের লেয়ার দেখা যাচ্ছে। খালি চোখে বেশ দেখতে মনোমুগ্ধকর লাগতেছে, বাট ক্যামেরায় মনে হয় না এটা দেখা যাবে। তো মেঘের ছোপ ছোপ একটা লেয়ার হচ্ছে বিভিন্ন পাহাড়ের খাঁজে খাঁজে বসে আছে, দেখাই যাচ্ছে। এদিকে সামনে আরো একটা বাইক দাঁড়াইছে, ওনারা থানচি যাচ্ছে। সেদিন সাঙ্গু নদী দেখা যায় এদিকে। এখান থেকে সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে একদম মেঘ আর পাহাড় আর গাছগুলোর হচ্ছে একদম মাঝখান দিয়ে, খুব ভালোভাবে তাকালে বোঝা যায় আর কি। এই সাঙ্গু নদীর এখান দিয়েই হচ্ছে সামনে তিন্দু, আর তারপর হচ্ছে রেমাক্রি যায়। ভাই এখন কি শীতকাল নি, কুয়াশা কই পাবেন, সব মেঘ। পাশের ভাইয়াগুলা মেঘকে কুয়াশা মনে করতেছে আর কি। হচ্ছে কি মেঘ হচ্ছে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, বাট আপনি যখন মেঘের ভেতর দিয়ে পাস করে যাবেন মনে হবে যেন কুয়াশা। যেটা আমি গতকালকে এই চিম্বুক থেকে থানচির দিকে আসার সময় বাইকে বলেছিলাম আর কি। লাগতেছে তো অবশ্যই, আমরা আজকে 2 দিন ভিজতেছি। পা গামলা দিছে বাম পাশেরটা। দেখো তো লেয়ার বৃষ্টির লে বোঝা যান না, কিন্তু এটা অসাধারণ। আমি যাবে দিনে প্রায় 40 মিনিট আছিল এই ইন্দি দাঁড়াই। ডিম পাহাড় ক্রস করে আলীকদমের দিকে যাওয়ার সময় সবচেয়ে বড় ডাউনহিল হচ্ছে এক্স্যাক্টলি এই প্লেসটা। এই প্লেসটার ভিউ অসাধারণ, এটা খালি চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। আমি এর আগে যখন একবার এসেছিলাম এখানে অনেকটুকু সময় এক্স্যাক্টলি ডাউনহিলের এই মুখে হচ্ছে টাইম পাস করেছিলাম। এই ডাউনহিলটা পার হওয়ার পরে আর তেমন কোনো সামনে বড় আপহিল বা ডাউনহিল নাই, যেগুলো আছে এগুলা মোটামুটি স্বাভাবিক আপহিল এবং ডাউনহিল। ডাউনহিল পার হয়ে কিছু দূর এগোতেই হঠাৎ করে চোখে পড়লো একটা ঝর্ণা, একদম আনএক্সপেক্টেড ছিল রাস্তার পাশে এরকম একটা ঝর্ণা পাবো এই বিষয়টা নিয়ে। তোরা গন্ধ পারেছে বাইকের, দেখছ দেখছো নাম ঝর্ণা যাবি নি। এদিকে হঠাৎ করে ঝর্ণার দেখা পেয়ে আমাদের সিজান ভাই বেশ উচ্ছ্বসিত, কি এক পোজ দিছে দেখেন। আজকে ঝর্ণাতে পানির ফ্লো বেশ ভালো বৃষ্টির কারণে। অন্যান্য সময় সম্ভবত এত ফ্লো থাকে না, কারণ এর আগের বার যখন এখান দিয়ে গিয়েছিলাম এই ঝর্ণাটা চোখে পড়ে না। এর মধ্যে আরো কিছু বাইকার ভাইয়া এসে এখানে দাঁড়ালো ঝর্ণাটা দেখবে বলে। তুই গেলে যাই বাইক রাস্তা, হ্যাঁ পানি সেই ভাই, পানি সেই একটু যান, বেশি উপরে উঠে না, গরম একটু উষ্ণ। ব্যাগের লাই তো ব্যাগ রায় দিতি,
ব্যাগেল্লা ব্যথা করে তোর, আর কিছু না। আমি বেশ আয়েশ করে ঝর্ণাতে হচ্ছে ভিজে আসছিলাম। সেজানকেও বললাম গিয়ে একটু ভিজতে, ভালো লাগবে। কারণ এমনিতে বৃষ্টির পানির কারণে একটু ঠান্ডা লাগলেও ঝর্ণার পানিটা বেশ গরম উষ্ণ। কিন্তু সেজান বলল ওর নাকি একটু ঘাড়ে ব্যথা করতেছে। তা আমার ধারণা এই ব্যাগের ওয়েটের কারণে ওর ঘাড়ে ব্যথা করতেছে, ঠান্ডার জন্য না ঠিক। আবার হতেও পারে ঠান্ডার জন্য, আমি শিওর না, কারণ ওর আজকে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে আছে। বাট মিস করলো আর কি, বিষয়টা বেশ ভালো ছিল, উপভোগ্য। আমার কান বন্ধ, এই বাইকের সাউন্ড অদ্ভুত লাগে। বৃষ্টিতে ঠান্ডায় ফুলে গেছে একেবারে। সারাদিন ভিজে আমারও কানটা বেশ ফুলে আছে। বাইকের সাউন্ড আমার কাছে কেমন জানি একটা ভোঁতা সাউন্ডের মতো লাগতেছে। মাঝে মধ্যে আমার কানটা খুলে সাউন্ড ঠিক হয়, আবার মাঝে মধ্যে হচ্ছে সাউন্ড কেমন জানি একটু চাপা হয়ে যায় আর কি। আজকে 3 দিন টানা ভেজার উপর আছি, কানের বা দোষ কি? না, কারো কাম নেই। মোটামুটি প্রায় 3:30টার মতো সময়ে হচ্ছে আমরা আলীকদম বাজারের কাছাকাছি হচ্ছে পৌঁছে যাই আর কি। আলীকদম থেকে লামাইয়ের দিকে যাওয়ার সময় রাস্তাটা আমার বেশ ভালো লাগে। এই রোডের একটা অনন্য বৈশিষ্ট্য আছে। রোডের বেশিরভাগ অংশ মোটামুটি একদম স্ট্রেইট, কোনো বাঁক নেই, স্ট্রেইট মানে স্ট্রেইটই। এক্স্যাক্টলি এরকম কন্ডিশনের একটা রোড আমি এক্সপিরিয়েন্স করেছি হচ্ছে খাগড়াছড়ি থেকে রাঙামাটি আসার সময়। ওইখান দিয়েও কিছু জায়গা আছে একদম স্ট্রেইট, কোনো ডানে বামে কোনো বাঁক নাই। এই বিষয়টা খুবই ভালো লাগে। শুরু তো আর কত থ্যাংক ইউ জানা দিচ্ছে না। এদিকে লামার রোডের চরিত্র একদম আলীকদমের বিপরীতমুখী আর কি। এইখানকার অংশটুকু শুধু টার্ন আর টার্ন, মানে একে বেঁকে একদম সাপের মতো হচ্ছে রাস্তাটা গেছে। আমি যখন প্রথমবার এই রোড দিয়ে বাইক চালিয়ে গিয়েছিলাম, আমি অসম্ভব রকম মুগ্ধ হয়েছিলাম। আমার কাছে এই রোডটাকে বাংলাদেশের কোনো রোড বলে মনে হয় নাই, তখন মনে হয়েছে আমি যেন ইন্ডিয়া চলে আসছি। লামাতে এর আগে আমার আরও একবার আসা হয়েছিল, মিরিঞ্জা ভ্যালিতে থেকেছিলাম। আমার সাথে ছিল আরিফ ভাই আর কি। আমার চ্যানেলে অলরেডি ওইটার ভিডিও আছে। ফাইনালি সন্ধ্যা হওয়ার আগেই আমরা ঢাকা কক্সবাজার রোডে চলে আসলাম। এখন চকরিয়া, অ্যাকচুয়ালি চকরিয়া থেকে একটু সামনে গিয়ে ডুলাহাজারি সাফারি পার্কের সামনে চলে আসছি আর কি। আমরা যাচ্ছি কক্সবাজারের দিকে। এখান থেকে কক্সবাজারের দূরত্ব খুবই অল্প, মাত্র 50 কিলোর মতো আর কি। সর্বোচ্চ হয়তো আমাদের আর 1 ঘন্টার মতো লাগতে পারে। চকরিয়ার এই অংশের রোড খুবই সুন্দর, বাট আমি একটু ভয় পেয়েছিলাম সন্ধ্যার পরে। আসলে এখানে ছিনতাইয়ের বেশ কিছু রেকর্ড আছে আর কি। তো আমরা চাইছিলাম হচ্ছে সন্ধ্যার আগে যাতে এই চকরিয়া পার হয়ে কক্সবাজারের কাছাকাছি চলে যাই আর কি। তো আশা করি আমাদের আর বেশি দেরি হবে না, আজকে মোটামুটি সেফলি চলে এসেছি। ঢাকা কক্সবাজার হাইওয়ের রামুর অংশে, রামু থেকে নাইক্ষণছড়ি যাওয়ার যে রাস্তাটা আছে সেখান দিয়ে একটা সুন্দর রাবার বাগান আছে। এই রাবার বাগানটা সম্ভবত রামু রাবার বাগান আর কি। আমি যখনই ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাই, এই রাবার বাগানে একটু দাঁড়াই রেস্ট নেওয়ার জন্য, আর পাশাপাশি রাবার বাগানের সৌন্দর্য উপভোগ করি আর কি। জায়গাটা বেশ ভালো, জাস্ট একটু ভয় লাগে, একটু নির্জন, আর এলাকাটা তো আসলে বেশি সুবিধা না। কোন সময় ছিনতাইকারী ধরে। বাইক নিয়ে বাংলাদেশের কানের চেয়ে ঘোরার সময় আমার অ্যাক্সিডেন্টের চেয়ে সবচেয়ে বেশি ভয় লাগে এই ছিনতাইকারীর বিষয়টা। বাস্তবতা হলো আসলে আমাদের দেশটা একা ঘোরার জন্য সেফ না।
বাট কিছু তো করার নাই, রিস্ক নিয়ে ঘুরতে হয়। জাভেদদার হিন্দি इधर है क्या জাভেদদার হিন্দি इधर है ব্যাগ খুলিয়ে আলা এই রাবার বাগানটা অনেক বড় বা ফ্যান্সি কোনোটাই না, তারপরে একটু দাঁড়াইলাম আসলে মূলত রেস্ট নেওয়ার জন্য আর কি। এর থেকে খাগড়াছড়ি যাওয়ার সময় ইয়াকো রাবার বাগানটা ফার বেটার দেখতে। ঘড়িতে এখন প্রায় 5:53 মতো বাজে, কিন্তু এখান থেকে কক্সবাজারের দূরত্ব খুব বেশি না, মাত্র 12-13 কিলো হবে। আশা করি আর 15-20 মিনিটের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাব। কক্সবাজারের দিকে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা 6:30 বেজে গেছে। অনেক রাত হয়ে গেছে তা না, আমাদের এক্সপেকটেশন ছিল আমরা 6টার মধ্যে কক্সবাজার ঢুকে যাব, মাত্র আধা ঘন্টা ডিলে। দ্যাটস ফাইন, এটা আমি পারফেক্ট টাইমিংই বলবো আর কি। বাট সব কিছু ঠিকঠাক থাকলেও একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের সাথে। আর সেটা হলো, আপনাদেরকে তো বলেছিলাম যে অভিযাত্রিক যে ঝর্ণাটা আছে সেখানে আমি বেশ আয়েশ করে ভিজেছিলাম আর কি। তো ভেজার সময় হচ্ছে আমার স্মার্টফোনটা আমার পকেটেই ছিল। আনফর্চুনেটলি ঝর্ণার পানির স্রোত সম্ভবত একটু বেশিই ছিল, আমার ফোনের ভিতরে পানি ঢুকে গেছে। পানি ঢুকে আমার ফোনটা এখন ডেড। আপাতত আমি বেশ বিপদের মধ্যেই আছি, কারণ হচ্ছে কালকে সকালে সেজান আমার কাছ থেকে হচ্ছে স্প্লিট হয়ে যাবে আর কি। সো ফোন যদি আমার সাথে না থাকে আমি একদম আইসোলেটেড হয়ে যাব সবার কাছ থেকে। ঢাকা থেকে আমার ফ্যামিলি মেম্বাররা টেনশন করবে ফোনে না পাইতে। আর আসলে এখনকার দিনে ফোন ছাড়া আসলে চলা যায় না, হ্যাঁ, নানান কাজে আসলে ফোন লাগে। এখন আমার কাছে দুইটা অপশান, এক হচ্ছে কালকে যে করেই হোক ফোনটা রিপেয়ার করা, যদি রিপেয়ারেবল হয়, আর যদি রিপেয়ার করা না যায় সেক্ষেত্রে আমাকে কালকে ঢাকা ব্যাক করতে হবে। আর যদিও আমার প্ল্যান ছিল এখানে আরও 2-3 দিন থাকা, বাট কালকে যদি ফোনটা ঠিক না হয় আমাকে মাস্ট ঢাকা ব্যাক করতে হবে, কিছু করার নেই। সো আপাতত এটা নিয়ে একটু মন খারাপ। আমরা কক্সবাজার প্রায় বিচের কাছেই চলে এসেছি, ওয়েলকাম সাইনবোর্ড দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ হবে একটা হোটেল ঠিক করা, আমাদের একটু ফ্রেশ হওয়া, কারণ সারাদিন ভিজে আমাদের কাপড় চোপড় সব ওয়েট হয়ে আছে আর কি। এখন তো মোটামুটি 7টার মতো বেজে গেছে, এখন সম্ভবত ফোনের দোকানগুলো আর খোলা থাকবে না, না হলে হচ্ছে আমরা একটু ফ্রেশ হয়ে স্মার্টফোনটা ঠিক করা যায় কিনা সেদিকে যেতাম। কালকে সকালে দেখি আমি ফোনটা নিয়ে হচ্ছে আগে যাব, বা প্রবলেম হচ্ছে সকাল 9টা-10টার আগে তো আসলে কোনো দোকান খুলবে না, শুধু শুধু আমার কালকে আধাবেলা নষ্ট হবে যদি ফোনটা ঠিকও হয়। খুবই বিরক্তিকর একটা সিচুয়েশানে পড়ে গেছি। আমরা ঠিক করেছি হোটেলের জন্য আসলে বেশি ঘোরাঘুরি করবো না, এসি তো ডেফিনেটলি নিব না, এমনি ঠান্ডার উপর আসি। নন এসি একটা রুম 1000 টাকার মধ্যে ম্যানেজ করতে পারলে কোনো বার্গেনিংয়ে যাবে না। আর হচ্ছে যেহেতু এক রাতই থাকবো এখানে, কারণ সকালে আমি আর সেজান তো স্প্লিট হয়ে যাব। কালকে আমি হয় ঢাকা চলে যাব যদি ফোন ঠিক না হয়, আর ফোন ঠিক হলে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে টেকনাফ চলে যাব। আর এদিকে সেজান হচ্ছে সকাল 8টার দিকে ট্রেন আসবে, ট্রেনে ওর ফ্যামিলি মেম্বারদেরকে রিসিভ করতে চলে যাবে আর কি। সবাইকে পিক করে সে সম্ভবত আসলে 2-3 দিনের মতো কক্সবাজারে স্টে করবে আর কি। বাট আলটিমেটলি আমরা দুইজন হচ্ছে স্প্লিট হয়ে যাব। এখানে তো ফ্রি গাড়ি ও সাইজ সমস্যা কি? সুগন্ধা বিচের বরাবর হচ্ছে মেইন রাস্তার পাশে এক গলি পরে হচ্ছে একটা রুম নিয়ে নিছি। রুমটা খুব যে পছন্দ হয়েছে তা না, বাট আসলে 10-12 ঘন্টা থাকবো আর সর্বোচ্চ সব কিছু মিলায় আর কি। তো এই জন্য আসলে বেশি মাথা ব্যথা করি নাই, উঠে গেছি, মোটামুটি পছন্দ হয়েছে এই আর কি। আপাতত হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর হচ্ছে বিচের দিকে যাব একটু ঘোরাঘুরি করার জন্য, তারপর রুমে এসে ঘুম।
আজকে দুপুরে থানচির খাওয়াটা বেশ ভালো ছিল এবং আমরা বেশ পেট পুরে খেয়েছিলাম। এই জন্য হচ্ছে অনেক খিদা লাগছে এমন না আমাদের। রুটি আর তাছাড়া মাত্র 7:30 8টার মতো বাজে, এই জন্য দুইজন ঢুকলাম হচ্ছে কালকে থেকে তো রুটি পরোটা খাওয়ার জন্য। নান রুটি ভাল লাগে না, এটা কি নান? তন্দুর রুটি ভালো তন্দুরে লাগে। বানায় এরা। তন্দুর নাই। এটা কি নান? নর্মালি খাওয়া দাওয়া নিয়ে আমি খুব বেশি পিকি না, এই কারণে রেস্টুরেন্ট নিয়ে বেশি ঘোরাঘুরি করা হয় না আর কি। আর বেশিরভাগ সময় কক্সবাজারে আসলে আমি এই রেস্টুরেন্টেই এসে খাওয়া দাওয়া করি। রেস্টুরেন্টের নাম সম্ভবত পৌষি বাংলা রেস্টুরেন্ট, এটা সুগন্ধা বিচ বরাবর আর কি। এই রেস্টুরেন্টের পাশে দুইটা হোটেল আছে, একটা হোয়াইট বিচ হোটেল আর একটা হোটেল এসপ্লানয়েড। ম্যাক্সিমাম টাইমে ফ্যামিলি নিয়ে আসলে আমি ওই দুইটা হোটেলে উঠি। রেস্টুরেন্টটা ওই দুইটা হোটেলের একদম নিচে অবস্থিত, ফলে এটা আমার শুরু থেকে বেশ চেনা জানা আর কি। খাবারের টেস্ট এখানে অসাধারণ তা বলবো না, আর বিশেষ করে সি ফুড খাইতে আসলে এখানে সম্ভবত আপনারা হতাশ হবেন আর কি। বাট একটা স্ট্যান্ডার্ড হোটেল বলতে যেটা বোঝায় মোটামুটি অ্যাভারেজ বা একটু ভালো মানের খাওয়া দাওয়ার এখানে আপনারা পাবেন। কক্সবাজারে 3টা বিচের মধ্যে আমার সবচেয়ে পছন্দের বিচ হচ্ছে সুগন্ধা বিচ। এই বিচটা আমার সবচেয়ে পছন্দের, এর প্রধান কারণ হচ্ছে এই বিচে ঢেউগুলো মোটামুটি একটু বেশ বড় সড়ো হয় আর কি। আর বেশিরভাগ মানুষ এইখানেই গোসল করতে নামে, সম্ভবত বিচের এই পার্টটুকু একটু বেশি সেফ আর কি। তো এই কারণে এই বিচের আশেপাশে বেশি ঘোরাঘুরি করা হয়। তো আমার লাইফে কক্সবাজার আসলে বেশিরভাগ সময় সুগন্ধা বিচের আশেপাশেই কাটে আর কি। বাট ইদানিং হচ্ছে আমি কক্সবাজার পছন্দ করি না, কক্সবাজারে আসলেও থাকতে চাই না। ফর এক্সাম্পল আমি কালকে বা পরশু কক্সবাজারে স্টে না করে টেকনাফ চলে যাব এই কারণেই আর কি। আর কক্সবাজার ইদানিং আমার অপছন্দের মেইন কারণ হচ্ছে এই বিচটা একেবারে নোংরা হয়ে গেছে, মানে প্রচুর ময়লা বিচের বালির মধ্যে। আমার এই এত নোংরা ময়লা বিচ দেখতে আসলে ভালো লাগে না। আমি তোর হচ্ছে দালালে হোটেলের দালালে ভালো সার্ভিস দিচ্ছিল, 100 টাকা দিয়ে রুম খুঁজে দিচ্ছে, তাই না? আমি কেন বিরক্ত আমি বলি, আমি বিরক্ত কেন, আমার স্পেসিফিক একটা রিকোয়ারমেন্ট আছে। আমাদের চাবি নিয়ে নিয়ে হোটেলে হাঁটাইলে তো আমি সারাদিন হাঁটতে পারবো। আমার স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, আমার একটা রুম লাগবে, বারান্দায় আমি কাপড় শুকাবো। আমার আমার এসি রুম একই দামে আমার এসি রুম দিলেও আমি দিব না, আমার নন এসি রুম লাগবে। সে আমাদের এসি রুম এই রুম সেই রুম দেখানোর তো সে তো ওই চাবি নিয়ে আমার চাবি নিয়ে আমার দেখাই দেবে বিষয়টা এরকম। আমি যদি হোটেল মালিকের সাথে কথা বলি তাহলে সে বুঝবে যে ঘটনা কী চাই আমি। কক্সবাজার আসলে হোটেল ঠিক করার সময় আশেপাশে প্রচুর দালালের উপস্থিতি থাকে। সেজান এর আগের বার আসার পর দালাল নিয়ে তার নানান কাহিনী হচ্ছে আমাকে বলতেছে আর কি। আমাকেও প্রায় সময় হচ্ছে এরকম দালালরা অ্যাপ্রোচ করার চেষ্টা করে, বাট আমি তাদেরকে ফার্স্টেই একদম বুঝাই দিই যে আমার সাথে অ্যাপ্রোচ করে লাভ হবে না, আমার হোটেল লাভ হোক লস হোক আমি ঠিক করবো, ওদের কোনো হেল্প নিব না, এটা আর কি। রমাদান সামনে এটা দিছে। তো ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই, কালকে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সাইমনের এখন বাইসপের একটাই উপায়, সাইমন লেখাটা ছোট না, এটা বিশাল করে দেয়া ওইভাবে সাজানো রমাদানের মধ্যে। একটু ডেকোরেশন করা হয়েছে না? হ্যাঁ, তাইলে ওই যে মাঝখানের ওই এত বিশাল না। খালি না, এখানে কাহিনী আছে। কাহিনী কি, এরা এখন এইসব দিকে খরচ করতেছে। যেমন ঈদের সময় আমি আসছি, রামাদার মধ্যে হচ্ছে কি সুন্দর গেট করছে, একটা ভিতরে লাইটিং করছে, এই করছে সেই করছে, অনেক কিছু করছে।